আমন্ত্রণ একুশের রাতে। আমাদের আজকের বিষয় সব বদলে দেবে এআই। দর্শক, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে প্রতি বছরের 17ই মে পালন করা হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশের রাতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি রেহান আসিফ আসাদকে দিয়ে শুরু করতে চাই। এখনো খুব কঠিন প্রশ্ন করার সময় আসেনি, খুব অল্প সময় আপনারা দায়িত্ব পেয়েছেন, 3 মাস হলো আজকে। আপনার কাছে কেমন লাগছে? আপনার কাছে চ্যালেঞ্জগুলো কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। 3 মাস ইটস নট এ লং টাইম, বাট 3 মাস আমরা যেটা চেষ্টা করছি যে বিফোর ইলেকশন আমরা জাতির কাছে কিছু ওয়াদা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 6 ফেব্রুয়ারি উনি ম্যানিফেস্টো রিলিজ করেছেন এবং আমাদের ম্যানিফেস্টোতে আমরা প্রত্যেকটা সেক্টর ওয়াইজ উই হাইলাইটেড যে আমরা প্রত্যেকটা সেক্টরে কী করতে চাই। সো তথ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখে উল্লেখ করেছেন যে হোয়াট আর দ্য 10 কি থিংস উই ওয়ান্ট টু ডু। আমরা গত 3 মাসে চেষ্টা করেছি যে আমরা যা ওয়াদা করেছি জাতির কাছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আমরা একটা একটা করে বাস্তবায়ন করব। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমরা একটা হয়েছিল যে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং দ্রুতগতি ইন্টারনেট সার্ভিস। আজকে আমরা ঢাকা এয়ারপোর্ট সহ বাংলাদেশে 8টা এয়ারপোর্ট এবং 6টা ট্রেন স্টেশনে ফ্রি ইন্টারনেট আমরা শুরু করেছি। আমরা আপনার ইন্ডাস্ট্রি টোটাল ইকোসিস্টেমের সাথে, তামিম ভাই এখানে আছেন, বাংলাদেশের মোবাইল অপারেটর, বাংলাদেশের ফিক্সড ফোন অপারেটর, ইন্ডাস্ট্রির মোবাইল ম্যানুফ্যাকচারার, আমরা সবার সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি বাংলাদেশ কোথায় রয়েছে, আমরা কোথায় যেতে চাই, এবং আমরা একটা রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছি যে আমরা এখান থেকে যদি উন্নতি করে আমরা আগামী 5 বছরের মধ্যে আমাদের যে ভিশন, আমাদের যে টার্গেট, সেখানে পৌঁছানোর জন্য এই রোডম্যাপটা কী হবে সেটা আমরা তৈরি করার এখন কাজ করছি এবং আমরা অতি শীঘ্র ইনশাল্লাহ বাজেটের পরপরই সেটা পাবলিশ করব। আরেকটু আমি জানতে চাই বিস্তারিত যে পদক্ষেপগুলো আমরা আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, আপনি বলছেন যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রথমে এই বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এর পরের ধাপগুলোতে নিশ্চয়ই অন্যান্য সেক্টরে যেগুলো আসলে দরকার হয় খুব জরুরি ক্ষেত্রে, সেগুলো কি পরিকল্পনা আছে সরকারের? শিওর। সো আপনি যদি একটা দেশের ইকোনমির কথা আমরা চিন্তা করি, one thing what's very important for us to understand যে it's a historical research data, যদি ব্রডব্যান্ড পেনিট্রেশন একটা দেশে 10% ইমপ্রুভ করে, জিডিপিতে কন্ট্রিবিউশন করে 1.34%. সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্রিটিক্যাল। এটা শুধু বাংলাদেশ না, আপনি ডেভেলপড কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রিতে ব্রডব্যান্ড পেনিট্রেশন হ্যাজ ডিরেক্ট কোরিলেশন উইথ ন্যাশনাল জিডিপি। সো আমরা যদি দেখি যে বাংলাদেশে আমাদের বর্তমানে আমরা কোথায় রয়েছি, আমরা পৃথিবীর 7ম বৃহত্তম দেশ when it comes to মোবাইল সাবস্ক্রাইবার নাম্বার। বাট গতকালকে একটা অনুষ্ঠানে মোবাইল অ্যাসোসিয়েশন একজন প্রেজেন্ট করেছেন যে আমরা 7ম বৃহত্তম দেশ সাবস্ক্রাইবারে, বাট আমরা 90th কান্ট্রি 90 when it comes to মোবাইল সার্ভিস, রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি। যখন আমরা ফিক্সড ব্রডব্যান্ডে আমরা পৃথিবীর 20তম বৃহত্তম দেশ, বাট আমরা 93তম আমরা when it comes to সার্ভিস অ্যান্ড কোয়ালিটি। আমরা ইউএন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রেডিনেসে 154টা দেশের মধ্যে 143তম। সো আওয়ার ভিশন ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আমরা আগামী 5 বছরের মধ্যে ওয়ার্ল্ডের টপ 20 কান্ট্রি ফ্রম এ সাবস্ক্রাইবার হতে চাই, এবং when it comes to সার্ভিস অ্যান্ড কোয়ালিটি আমরা ওয়ার্ল্ডের টপ 20 কান্ট্রি হতে চাই। দ্যাটস আওয়ার ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল টার্গেট। জি, খুবই পরিষ্কার আপনার বক্তব্য আমরা শুনছিলাম যে আমাদের গোলটা কোথায়, আমরা কোন জায়গায় পৌঁছতে চাই। সেক্ষেত্রে নিশ্চয়ই অন্যান্যদের সহযোগিতা খুব জরুরি। আমি আপনার কাছে আবারও আসবো, এই পর্যায়ে আমি তাইমুর রহমানের কাছে আসতে চাই। আমরা শুনছিলাম তিনি একটি ডেটা দিচ্ছিলেন যে আসলে যে আমাদের অবস্থানটা এখন কোথায় আছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই অবস্থাটা কেন, বা এখান থেকে আমরা আরও উপরের দিকে কিভাবে যেতে পারি?
থ্যাংক ইউ ভাই। আপনি জানেন যে বেসিক্যালি আমাদের যেটা হয়েছে যে মোবাইল অপারেটর কখন এসছে, ইনফ্যাক্ট ওনারাই যখন গভর্নমেন্টে ছিলেন তখনই কিন্তু মোবাইল অপারেটররা আসলো বিভিন্ন ইনভেস্টররা আসলেন আমাদের দেশে। তিনটা অফকোর্স আমরা এখন যদি বলি তিনটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ মোবাইল অপারেটর হিসাবে আছে, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে অনেক অনেক লাইসেন্স আছে। আমি যদি বলি ফিক্সড ফোনের জন্য আলাদা লাইসেন্স, আইএসপি কিন্তু আমি যেটা প্রায় 3000-এর মতন আইএসপি লাইসেন্স আছে, রাইট। আর আমাদের মনে করেন তারপর ফিক্সড লাইসেন্স আছে, তারপর অফকোর্স আপনার ফাইবার আছে, টাওয়ার আছে, বিভিন্ন রকমের লাইসেন্স। এবং প্রবলেম হয়ে গিয়েছে কি মানে টু মেনি লাইসেন্সেস, এবং এটা কষ্ট কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং এফিসিয়েন্সিটা কমিয়ে দিচ্ছে। আমার মনে হয় যেটা নতুন পলিসি এই সরকার আসার পরে যেটা আমরা দেখেছি যেটা করেছে, খুব আশাবাদী যে নতুন পলিসিতে বলছে যে এইগুলি সিম্পলিফিকেশন করা দরকার। ওনারা অলরেডি এটা নিয়ে কথা বলছে। সো এই যদি সমস্যা হয় কি, যখন এত সেগ্রিগেটেড থাকে তখন সবাই সবার সঙ্গে কথা বলে না, ওইটাতে অনেক কিছু গ্যাপ হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমরা দেখছি কোয়ালিটি অফ সার্ভিস, যেটা আমরা সবসময় বলি যে আমাদের একটা ইস্যু, যেটা আমাদের 20তম আমরা মোস্ট নাম্বার অফ মোবাইল সাবস্ক্রাইবার্স, কিন্তু 90-এর নিচে সার্ভিস। সো ওয়াই ইজ দ্যাট? সো একটা অফকোর্স কিছু তো অফকোর্স কারেন্ট ইস্যু আমরা যেটা বলবো, যদি ইস্যু থাকে, ট্যাক্সেশন একটা বড় ইস্যু। আমরা তো 3টা অপারেটর, কিন্তু আমরা যদি বলি যে উই পে মোর দেন 55% অ্যাজ ট্যাক্সেস। যখনই 100 টাকা যখন খরচ হয়, প্রায় 55 টাকা আমার ট্যাক্স হিসাবে, বিভিন্ন রকমের ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হয়। সো এটা একটা বড়, এটা কিন্তু যদি যত ট্যাক্স থাকবে আমি কিন্তু অফকোর্স ইনভেস্টমেন্টটা আমি কমে যায়, রাইট। দিস ইজ ওয়ান ইস্যু। তারপর হচ্ছে অফকোর্স আমার স্পেকট্রাম, আমার মেইন ব্লাড লাইন যদি বলি মোবাইল অপারেটর, স্পেকট্রাম ইজ দি মোস্ট আমার সবচেয়ে বেশি দরকার, এবং ওইটা কিন্তু খুব এক্সপেন্সিভ বাংলাদেশে। ইনফ্যাক্ট ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ, আমি যদি বলবো বাংলাদেশে সবচেয়ে এক্সপেন্সিভ স্পেকট্রাম এবং ইন দ্য ওয়ার্ল্ড বলতে গেলে। সো দিস ইজ অ্যানাদার ইস্যু, যেগুলির জন্য আমাদের কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। এবং স্পেকট্রাম যদি আমাদের বেশি থাকে, আমি কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস বেটার দিতে পারবো। রেহান ভাই অফকোর্স ইনা জানেন। সো এইগুলি আমার মনে হয় এগেন দে আর ওয়ার্কিং অন ইট, যে কীভাবে আর একটু আমরা ওনাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, ওনারা যে বলছে ঠিক আছে, আমি যদি দাম কমাই, ইউ হ্যাভ টু গিভ মি আ গ্যারান্টি ইউ উইল গিভ বেটার সার্ভিস। ওইটা নিয়ে আমরা কথা বলছি, এবং আমরা আশা করছি যে এইসব যদি ট্যাক্সেশন একটু যদি বিবেচনা করা যায়, এবং আমাদের স্পেকট্রাম কস্টটা যদি কমানো যায়, যেটা আমরা আরও বেশি স্পেকট্রাম নিব, এইসব করে কিন্তু আমাদের কোয়ালিটি অফ সার্ভিস অনেক বাড়ানো যাবে। আই থিঙ্ক দিস ইজ সামথিং যে উই আর অলরেডি ওয়ার্কিং অন, অ্যান্ড উই আর ভেরি লাকি যে হি অলসো কামস ফ্রম আ ভেরি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। উনি কিন্তু খুব ভালো জানেন যে ইস্যুসগুলি কীভাবে কেন হচ্ছে। সো ইনশাল্লাহ হোপফুলি এই কিছু যদি রেজলিউশন হয়, উই ক্যান রিয়েলি মেক দ্য ডিফারেন্স কিছুদিনের মধ্যেই। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার রেহান আসাদের কাছে আসতে চাই। সার্ভিস নিয়ে আমরা কথা বলছিলাম, এটা নিয়ে একটি টার্ম বলা হয় যে ডিজিটাল ডিভাইড, বৈষম্য, শহর গ্রামের যে বৈষম্যগুলো আমরা দেখি। আমি সেই বিষয়ে যাওয়ার আগে আমি নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে 3টা-4টা অপারেটর আমাকে চেঞ্জ করতে হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে আমার মনোপত হচ্ছে না, আমি কি করব। মানে স্পিডের ক্ষেত্রে আমি অনেক সময় যেটা আমাকে বলা হচ্ছে সেই অনুযায়ী আমি পাচ্ছি না, দিচ্ছে না। এই বিষয়গুলো কিভাবে, বা বিশেষ করে আমি গ্রাম পর্যায়ে যে ইন্টারনেটের যে সার্ভিসগুলো, সেগুলো আমরা এখনও সেই মানে দেখি না, কিন্তু আলোচনা আছে যে 5G 6G এইগুলো চালু করা হবে। আপনার কাছ থেকে আমি এই বিষয়টি জানতে চাই যে আসলে আমরা পারফেক্ট সার্ভিস কবে পাবো? শিওর। সো 3টা জিনিস আপনি বলেছেন, আর তামিল ভাই হাইলাইট করেছেন। আমি একটা যে ডিজিটাল ডিভাইড, আপনি ইন্টারনেটে সাধারণ জনগণ একটা সার্ভিসের জন্য পে করতেছেন, বাট স্পিড পাচ্ছেন আরেকটা। এবং উনি যেটা হাইলাইট করেছে যে আমাদের ইকোসিস্টেমে দের ইজ টু মেনি সেগমেন্টেশন। সো এটা আমাদের একটা কিউমুলেটিভ চ্যালেঞ্জ, যেটা আমরা সলভ করার চেষ্টা করছি। আমি আপনাকে ফার্স্টে আপনি ডিজিটাল ডিভাইড, আমি ডিজিটাল ডিভাইড থেকে শুরু করি। আপনার ঢাকা শহরে আমার ইন্টারনেটের ব্যান্ডউইথের যে অবস্থা, ঢাকা শহরে যে সার্ভিসটা ইজ ভেরি ডিফারেন্ট ইন চিটাগাং, ইজ ভেরি ডিফারেন্ট ইন সিলেট, ইজ ভেরি ডিফারেন্ট ইন রাজশাহী। তারপরে আমরা যখন বড় বিভাগীয় শহর থেকে জেলা শহরে যাচ্ছি, ইটস ইভেন ফার্দার ডিফারেন্ট। যখন আপনার সেখান থেকে উপজেলা কিংবা ইউনিয়ন কিংবা গ্রাম পর্যায়ে যাচ্ছি, আমি গত 3 মাসে আপনার বিভিন্ন শহর এবং গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে আপনার চ্যালেঞ্জেসগুলো কী কী। ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস ফর ব্রডব্যান্ড আপনার ফাইবার। সারা দুনিয়াতে আপনার ওয়েন ইট কামস টু ফিক্সড নেটওয়ার্ক অর মোবাইল নেটওয়ার্ক, ফাইবার ইজ দ্য লাইফ ব্লাড।
আমি যেরকম সড়ক জনপদ, আমার যদি রাস্তা না হয়, আমার যেরকম ন্যাশনাল ইকোনমি, এক্সপোর্ট ইম্পোর্ট, আমার জীবন ধারণ কষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি আমার যদি ফাইবার নেটওয়ার্ক প্রপারলি না থাকে, দেন আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা উড বি চ্যালেঞ্জিং। ঢাকা শহরে কিংবা বিভাগীয় শহরে কিংবা জেলা শহরে যেভাবে ফাইবার তৈরি হয়েছে কিংবা হচ্ছে, সেই তুলনায় গ্রাম পর্যায়ে এখনও ওইভাবে যায় নাই। গ্রাম পর্যায়ে গেলেও প্রপারলি সেটা ডিস্ট্রিবিউট হয় নাই। সো আমরা এটা সিরিয়াসলি আপনার চিন্তা করছি যে পৃথিবীর বিভিন্ন দেশে একটা আছে ন্যাশনাল ফাইবার ব্যাকবোন অর ন্যাশনাল ফাইবার ডেটা ওয়্যার হাউস। উনি যেটা তেমনভাবে বললেন যে আমরা বিভিন্ন কোম্পানিকে সেগমেন্টাইজ ওয়েতে লাইসেন্স দেওয়া হয়েছে। সো হোলিস্টিকলি দেশের জন্যে, দেশের সকল মানুষের কথা চিন্তা করে ওইভাবে নেটওয়ার্কটা তৈরি হয় নাই। সো উই আর লুকিং ইনটু যে আপনার আমাদের বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে উই আর লুকিং যে আমাদের সকল ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমরা কি করে ফাইবারটাকে নিয়ে যেতে পারবো। ফাইবারটা নিয়ে যাওয়ার পরে সেখানে কি করে এক্সিস্টিং গ্রামে কিংবা ইউনিয়নে আমি অনেক ইউনিয়নেই কিংবা ইউনিয়নেই ফাইবার গেছে, কিন্তু ফাইবারটা যদি আপনার শুধু উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু সাধারণ জনগণ সেটা উপকার পাবে না। সো ফাইবারটা নিয়ে যেতে হবে এবং সেই ফাইবারটা দিয়ে আবার লোকাল নেটওয়ার্ক তৈরি করতে হবে। সো আমরা সারা দেশব্যাপী ন্যাশনাল ফাইবার ব্যাকবোনটাকে আমরা সলিডিফাই করার চেষ্টা করছি। ইন দ্য সেম টাইম আপনার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কি করে লোকাল নেটওয়ার্কটা তৈরি করা যায়, আমরা সেটা চেষ্টা করছি। সেকেন্ড, আপনি যেটা বলেছেন স্পিড ইজ ডিরেক্টলি কোরিলেটেড ফাইবার। আমার যদি ফাইবার নেটওয়ার্ক থাকে, আমি স্পিড অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। এবং স্পিডের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট যে আমাদের সাবমেরিন কেবল আমাদের দেশে এই মুহূর্তে আপনার দৈনন্দিন আমাদের চাহিদা যা অ্যারাউন্ড 11 টেরাবাইটস, 11.2 টেরাবাইটস। কিছু আমরা সাবমেরিন কেবল দিয়ে ক্যারি করছি, কিছু আমরা আইটিসি নেটওয়ার্ক দিয়ে ক্যারি করছি। সো উই আর অলসো লুকিং ইনটু, এবং প্রতি বছর আমাদের যে টোটাল ট্রাফিক সেটা আপনার অ্যারাউন্ড 32% ইয়ার ওভার ইয়ার ইমপ্রুভ করছে। সো আমার ব্যাকবোনে আমার ফাইবার এবং আইটিসি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রানজিট হ্যাজ টু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। কারণ আমি শুধু লোকাল ফাইবার তৈরি করলাম, আমি ইন্টারন্যাশনাল ফাইবার ইফ ইট ইজ নট অ্যাডিকুয়েট, দেন উইল হ্যাভ চ্যালেঞ্জেস। সো উই আর লুকিং ইনটু ইন্টারন্যাশনাল ট্রানজিট, উই আর লুকিং ইনটু দেশের ভিতর ট্রানজিট, এবং এটা এমনভাবে কিউমুলেটিভভাবে আমরা একটা ব্যাকবোন তৈরি করার প্ল্যান করছি, যেটা আপনি গ্রামে বসে থাকেন আর ঢাকা শহরে বসে থাকেন, এই ডিজিটাল ডিভাইডটা কমায় এনে সকলকে মোর ইউনিভার্সাল সার্ভিস আমরা দিতে পারবো ইনশাল্লাহ। জি, আমরা সেই অপেক্ষায় থাকবো যে আমরা আসলে সেই সার্ভিসটা পাবো নিশ্চয়ই। আমি তাইমুর রহমানের কাছে আসতে চাই। সেফটি একটি বিষয় আছে যে টেলি যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত SMS বা কল চলে আসে, মানে এই বিষয়গুলো কিভাবে হয়, এগুলো কি মানে আমি ঠিক বুঝতে পারি না। এইটা বেসিক্যালি যেটা হয় যে মানে ইটস ডান বাই ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার্স, ইন্ডিভিজুয়াল কাস্টমার্স, মানে তারা এগুলি করে মনে করে সিকিউরিটির পয়সা নিবে। সো এটা আমার মনে হয় হোয়াট উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, যে এই অ্যাওয়ারনেসটা বাড়ানো, যে আপনারা দেখেন এরকম SMS আসলে, যেমন কালকে আমার মায়ের কাছে একটা SMS আসছে, এখানে আপনি এখানে ক্লিক করেন, এখানে পয়সা পাবেন, রাইট? আমার আম্মা বলে এটা কি, মানে পয়সা পাবো? খবরদার এটা টিপবে না। সো আই থিঙ্ক বেসিক্যালি যে এগুলি কিন্তু, এবং পিপল আর টেকিং অ্যাডভান্টেজ, ওইগুলি কিন্তু আমরা হোয়াট উই আর ট্রাইং টু ইউজ, এগুলিকে স্প্যাম বলে। সো এটা কন্ট্রোল করা খুব ভেরি ডিফিকাল্ট, বাট অফকোর্স আমরা কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কাজ করছি যাতে এগুলি থামানো যায়। এবং এই আমরা কিন্তু অলরেডি অনেক কিছু আমাদের প্রসেস আছে যে একটা নাম্বার থেকে যদি এরকম SMS যায়, উই স্টপ দেম। সো এরকম কিন্তু অফকোর্স আমাদেরও অ্যাওয়ারনেস করতে হবে, আমার যেটা মনে হয়। মার্কেটিংয়ের একটি বিষয় আছে যে দেখা যাচ্ছে যে খুব সিরিয়াস একটা কোনো কাজের মধ্যে আছি বা কোনো ঘটনার মধ্যে বলছে যে আপনার ডিম লাগবে কিনা, আপনার টিচার না, এটা কিন্তু আমরা এখন আমার লিমিটেশন জিপিটিআরসি আমাদের লিমিট করে দিয়েছে, একটা নাম্বারে দিনে 3টার বেশি করা যাবে না, এবং রাত 12টার থেকে সকাল 6টা কোনো রকমে করা যাবে না। সো ওগুলি কিন্তু অলরেডি রেগুলেশন চলে আসছে, এবং আমি শিওর যে গত বছরখানিক ধরে কিন্তু এই রেগুলেশন চলে আসছে, যাতে এই লিমিট থাকে যে একটা নাম্বারে এত SMS পাঠানো যাবে না। তারপরও মনে করেন যে যারা বাল্ক SMS কিনে, ওটা আমাদের বাইরে থাকে,
মানে ওইটা কিন্তু মাঝে মাঝে ওরা করে, ওইটাও কিন্তু আমরা চেষ্টা করি যাতে বাল্ক এসএমএসটাও আমাদের কন্ডিশনস দিয়ে দিই যে এরকম করে আপনারা দিবেন, বাট তারপরে কিছু দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসা এরকম করতে থাকে। দ্যাটস এ চ্যালেঞ্জ। জি, এই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে দেখছেন, বা সামনে এইটা আপনাদের পরিকল্পনাগুলো কি, বা কি করতে? অফকোর্স এটা কিন্তু আমাদের কাস্টমার যদি আমাদের উপর খুশি না থাকে, দে উইল লিভ। সো উই হ্যাভ টু ইনশিওর যে আমাদের কাস্টমার আর হ্যাপি উইথ আস, কারণ ওরা যদি এরকম ডিস্টার্ব করে দে উইল জাস্ট লিভ, এবং এটা ভেরি কম্পিটিটিভ একটা মার্কেট, আমার পছন্দ না হলে আরেক জায়গায় চলে যাবে। সো দ্যাটস ওয়াই উই আর টেকিং স্টেপস যে যদিও আমরা বাল্ক এসএমএস এর সঙ্গে আমাদের B2B বিজনেস থাকে, উই উইল পুট স্পেশাল কন্ডিশনস যাতে তোমরা এরকম করবে না, এর থেকে বেশি নাম্বার তোমরা কোনো সময় একটা সাবস্ক্রাইবারের কাছে পাঠিয়ে না। আই থিঙ্ক দিস আর দি থিংস দ্যাট উই আর ওয়ার্কিং টুগেদার, যে কিছু যাতে আমাদের রেগুলেশন আমরা যাতে সেলফ রেগুলেশন ইজ দ্য বেস্ট রেগুলেশন অ্যাকচুয়ালি। মানে অনেক কিছু রেগুলেশন থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের সেলফ রেগুলেশন আছে, আমরা কাস্টমার যাদের সঙ্গে আমাদের হয় B2B কাস্টমার্স, ওদেরকে আমরা কিন্তু বলে দিই যে দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যানট ডু, দিস ইজ সামথিং হোয়াট উই আর ডুইং। অপারেটর হিসেবে আপনারা কোন ধরনের আসলে প্রতিবন্ধকতার মুখে পড়েন, বা অবস্টাকল মনে হয় যে এই জিনিসগুলো না থাকলে ভালো? তো আপনি ট্যাক্সের কথা বলেছেন যে ট্যাক্সের রেটটা অনেক হাই। আমি যদি আমার তরফ থেকে যদি বাংলালিংক থেকে তরফ থেকে বলি, আমাদের প্রায় 4 কোটি সাবস্ক্রাইবার, তারপরেও কিন্তু খুব ওয়ার্ল্ডে খুব কম অপারেটর আছে 4 কোটি সাবস্ক্রাইবার নিয়ে উই আর নাম্বার 3। সো বাট ইটস সাচ এ বিগ মার্কেট। এখন হোয়াট উই সি যে একটা অফকোর্স যে একটা স্পেকট্রাম কস্ট, আমরা যেটা বলছি ফাইবারাইজেশন কীভাবে বাড়ানো যায়, একটা আমরা যেটা মনে করি অ্যাক্টিভ শেয়ারিং, আমরা ওইটাও রেহান ভাইয়ের সঙ্গে কথা বলছি, কারণ মনে করেন সবার একজনের একটা টাওয়ার করে থাকে, ওইটা যদি সবাই আমরা শেয়ার করতে পারতাম, তার মানে মনে করেন সবচেয়ে বড় অপারেটরে যদি থাকে 21,000, আমাদের আছে 16,000, আর সেকেন্ড অপারেটর আছে 18,000, সবাই মিলে যদি আমরা কাজ করতে পারতাম, একটা নেটওয়ার্কের মতন থাকতো, প্রায় 40,000 একজনের থাকতো। সো দিজ আর থিংস, এবং তাহলে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিসের কোনো অসুবিধাই হতো না। সো দিজ আর দি থিংস উই আর সিইং যে ক্যান উই অ্যাক্টিভ শেয়ার, এগুলি কি আমরা শেয়ার করতে পারি কিনা, যাতে আমাদের আরেকটা বড় জিনিস শেয়ার যদি করতে পারতাম, আমাদের কিন্তু সব ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে হয়, ডলারে কিনতে হয়। সো যদি আমরা সত্যি শেয়ার করতে পারতাম, আবার কিন্তু ইম্পোর্ট কস্টটা অনেক কমে যেত, ডলার ফ্লোটা কিন্তু আউটসাইড। সো আমরা যেটা এগেইন আমরা কিন্তু সরকারের সঙ্গে কথা বলছি, দে আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং, যেটা কীভাবে শেয়ার করলে আই থিঙ্ক দি মেইন পারপাস হচ্ছে কাস্টমার কীভাবে আমার কোয়ালিটি অফ সার্ভিস, আপনি যেটা বলছেন, সবসময় যাতে কানেক্টেড থাকতে পারে। আই থিঙ্ক দিস ইজ ওয়্যার কল ড্রপের একটি বিষয়। এক্স্যাক্টলি, কারণ কল ড্রপ তো কিন্তু হয়, আপনি এটা ওয়্যারলেস টেকনোলজি স্যার, যে কল ড্রপ হতেই পারে। আমরা মনে করেন কুয়াশা থাকলো একটা সাইড থেকে আরেকটা সাইড কিন্তু দেখা যায় না, তখন দেখা যাবে ওই সময় কিন্তু কল ড্রপ হয়। সাধারণ মানুষের অভিযোগ যে এটা বুঝবে না, ইচ্ছা করে করা হয়, আমাকে যেন আবার কল করতে হয়। আমি আপনার কাছে আবারও আসবো, আমি এরপর আবার রেহান ভাইয়ের কাছে আসতে চাই। রেহান ভাই, এক রেট এক দেশ এরকম একটি নীতি আছে, এটি কিভাবে করা সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয়? আমি আপনার এক রেট এক দেশ নীতি আগে যে তামিম ভাই আপনি যে প্রশ্ন করেছিলেন, ইফ আই মে জাস্ট আই থিঙ্ক যে উনি যেটা ট্যাক্স নিয়ে কমেন্ট করেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, এবং আই এম দ্য ফার্স্ট ওয়ান, আমি আপনার পাবলিকলি ওপেনলি আমি বলেছি যে ইটস নট রাইট ফর কনজিউমার। আজকে যদি একজন সাধারণ মানুষ, আমি যদি 100 টাকার রিচার্জ করি, অ্যারাউন্ড $62 কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন। 100 টাকার মধ্যে 62 টাকা, 38 টাকা বিভিন্ন ট্যাক্স, ভ্যাট, ডিউটি এগুলোতে চলে যাচ্ছে। সো একজন সাধারণ কৃষক, একজন রিক্সা চালক, কিংবা আপনি কিংবা আমি কিংবা একজন মধ্যবিত্ত, দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স রেট। আই এম দ্য ফার্স্ট ওয়ান, মানে সিটিং ইন মাই পজিশন, আই অ্যাডমিট দ্যাট। ইন দ্য সেম টাইম আমাদের দেশে tax to GDP ratio is 6.5%, is one of the lowest ratio. ওনাদের ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে ধরেন গত 6-7 সপ্তাহ we had multiple discussion, ওনাদের সহ আমরা বসেছি, ওনাদের ছাড়া আমরা NBR এবং মন্ত্রণালয়ের সাথে বসেছি, এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আমরা আলাপ করেছি। ধরেন আরেকটা জিনিস যেমন সিম ট্যাক্স, ইটস ভেরি রেয়ার, মানে আধুনিক বিশ্বে আপনার মানে আজ থেকে 20 বছর আগে সিম ট্যাক্স ছিল, এখন সিম ট্যাক্স নেই, বাট আমাদের দেশে এখনও সিম ট্যাক্স আছে, এবং এটা কিন্তু আপনার কনজিউমারের উপরে প্রেশার পড়ছে। সো এই ট্যাক্সটা উই আর লুকিং হোলিস্টিকলি, যে আমরা সরকার পক্ষ থেকে হোয়াট আর দ্য ইমিডিয়েট স্টেপ উই ক্যান ডু, যে আপনার সাবস্ক্রাইবারের সাধারণ মানুষের যেন এখানে তারা যেটা পে করছে
তারা যেন সেটা প্রপার সার্ভিসটা পায়। এবং ইন্ডাস্ট্রি সকলের সাথে আমরা কাজ করছি যে এই ট্যাক্স বার্ডেন যেটা আপনার, আমি যদি দেখি গ্লোবাল ট্যাক্স টেলিকম অ্যান্ড আইটি সেক্টরে অ্যারাউন্ড 22 to 25%, আমাদের দেশে এটা সরি আমাদের দেশে এটা অ্যারাউন্ড 51% to 52%. সো আমরা একবারে হয়তো ওভারনাইট এটা সলভ করতে পারবো না, বাট উই অলরেডি স্টার্ট ওয়ার্কিং, এবং ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এই বাজেটে এবং আগামী বাজেটে আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। সাইবার সেফটি বা সিকিউরিটি নিয়ে বড় একটি কনসার্ন আছে, আমরা সবসময় খবর শিরোনামও হয়, সেই বিষয়গুলো আসলে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা ক্ষমতা আসার পরে আপনার ইন্টারিম গভর্নমেন্ট করে গেছিলেন আপনার সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স। উই রিভিউ উইথ দ্য ইন্ডাস্ট্রি, সকলের সাথে নিয়ে বসে উই ডিসকাসড, এবং আপনার সংসদে সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছে। সো সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমাদের ফার্স্ট অফিসিয়ালি আমাদের দেশে এখন আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আমাদের সেই আইনে আছে যে এনসিএসএ, যেটা সাইবার সিকিউরিটি এজেন্সি হিসাবে কাজ করবে। সাইবার সিকিউরিটি এই মুহূর্তে ভেরি ওপেনলি অ্যান্ড অনেস্টলি উই হ্যাভ লট অফ ওয়ার্কস টু ডু, এবং আমাদের কারেন্ট সিচুয়েশন আমরা যেখানে আছি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সিকিউরিটি লুপহোল আছে, অনেক গ্যাপ আছে যেগুলো আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে এবং এখান থেকে উন্নতি করতে হবে। আমরা জাস্ট গত মাসখানেকের উপরে 4 সপ্তাহ হলো আমরা কাজ শুরু করেছি। সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যে আপনার পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স উন্নত দেশেও সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ আছে, আমাদের দেশেও সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ আছে। এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমি শুধু এইটুকু বলবো যে আপনার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইউজার আপনার ফোন কিংবা আপনার ল্যাপটপে আপনাকে ইউ হ্যাভ টু টেক appropriate steps, right password, kimba password change, kimba you have to protect your devices. In the same time, government has a responsibility to take proper measure to protect national databases, national agencies and others. So আমরা কেবল কাজ শুরু করেছি এবং আমরা এই ব্যাপারে অতি দ্রুত আগে যাওয়ার চেষ্টা করছি, but we have a long way to go. জি, আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের সুরক্ষা থাকা সত্ত্বেও সেগুলো হ্যাকড হয়ে যায় এবং তারপরে যা হওয়ার তা তো আমরা দেখি। এই প্রবণতাগুলোকে বা এই বিষয়গুলোকে আমরা কন্ট্রোল করার মতন সক্ষমতা আমরা তৈরি করতে পেরেছি? কিছু কিছু ক্ষেত্রে আমরা পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে আছি, এবং বাট আমরা চেষ্টা করছি। যেসব ক্ষেত্রে আপনার ধরেন সিআইএতে অর আমেরিকা অর ইউরোপে there are 7 লেয়ার অফ ডিফেন্স, তারপরেও কিন্তু বিভিন্ন সিস্টেম হ্যাক হয়। সো আপনি প্রিকশনের মেজার নিলেই যে হ্যাক হবে না তা না, এইটা একটা মাথায় রাখতে হবে যে সাইবার সিকিউরিটি হ্যাকিং ইজ এ কন্টিনিউয়াস জার্নি। আপনার একটা হয়তো ফ্ল আছে, আপনি সেটা অ্যাড্রেস করলেন, there will be another flaw in another সফটওয়্যার, সেখানে আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো আমি আপনার যেটা এখানে বলতে চাই যে আপনি প্রপার কশনারি অ্যাকশন নেওয়ার পরেও আপনার একটা সিস্টেম হ্যাক হতে পারে, অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে কাউন্টার মেজার নিতে হবে। বাট ইন দ্য সেম টাইম ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার বেসিক যে প্রোটেকশনগুলো সেই জিনিসগুলো আমাদের কাজ করতে হবে। আমাদের দেশে আমি যদি দেখি আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমি যদি দেখি ই কমার্স ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু শুধু সরকারি ডেটা না, ধরেন আমি ফুড পান্ডাতে একটা খাবার অর্ডার দিলাম, সেখানে কিন্তু তার কাছে আমার বাসার অ্যাড্রেস আছে, খাবার ডেলিভারি আছে, আপনার ব্যাংকে আপনি যেখানেই করেন তাদের কাছে আপনার আছে। সো কনজিউমারের যে ডেটা, সাধারণ মানুষের যে ডেটা, এটা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে। সো ইটস এ পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ডিফারেন্ট এজেন্সি হ্যাজ টু ওয়ার্ক টুগেদার যে এই জিনিসটা আমাদের কী করে প্রোটেক্ট করা যায়। কারণ আমাদের দ্য মোর অ্যাডভান্স উইল গেট, দ্য মোর কানেক্টেড উইল গেট, এই থ্রেটটা কিন্তু বাড়বে বরং কমবে না। সো এই ব্যাপারে আমাদের সাইবার সিকিউরিটি ইজ সামথিং দ্যাট we have to take seriously and we have to work hard to ensure the proper protection of people's data. জি, রেহান ভাই, আপনার কাছে আমি আবার আসবো, যে আমি তাইমুর ভাইয়ের কাছে আসতে চাই।
তারুণ ভাই, সার্ভিস নিয়ে আপনি বলছিলেন, আমরা দেখছি যে বাংলাদেশে এখন টেলিযোগাযোগ বা মোবাইল সব কিছুতেই আমরা অনেক বেশি এগিয়ে গেছি। ব্যাংকিং খাত বলেন বা অন্যান্য শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিন্তু টেলিযোগাযোগের একটি বড়। বাংলালিংক আসলে কি চিন্তা করছে? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আরও যদি আমরা এটার বিস্তারের কথা চিন্তা করি। একটা জিনিস যেটা রেহান ভাই বললেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কেন আমাদের ট্যাক্স বেশি, অফকোর্স যে আমাদের ট্যাক্স টু জিডিপি কিন্তু এত কম। সো আমরা যেটা বাংলালিংকে যেটা মনে করি যে শুধু মানে হোয়াট ক্যান উই ডু। সো এই ট্যাক্স নেটটা বাড়ানো হচ্ছে প্রেরোগেটিভ অফ দি গভর্নমেন্ট, অ্যান্ড আমরা যেটা বাংলালিংক হিসাবে যেটা চিন্তা করছি, হাউ ক্যান উই প্লে আ পার্ট। সেই জন্য হোয়াট উই হ্যাভ অলসো ডান ইজ বেসিক্যালি ক্যান উই বি আ পার্ট অফ দ্য ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি মোবাইল অপারেটর দিতে পারে, আমাদের মতন যদি দিতে পারে, উইচ উই আর ইন্টারেস্টেড। আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছি ডিজিটাল ব্যাংকের জন্য, পিএসপির জন্য আমরা এনওসি পেয়েছি। সো উই ফিল যে আমরা কিন্তু ডেইলি ইন্টারাকশন কোটি কোটি সাবস্ক্রাইবারের সঙ্গে হচ্ছে। আমাদের কিন্তু কাস্টমাররা সবাই বায়োমেট্রিক্যালি ভেরিফাইড, আমাদের হিউজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, এবং এইটা কিন্তু ইউজ করে যদি আমরা এই পুরা কাস্টমারদের যদি আমরা ট্যাক্স নেটে আনতে পারি, আমি যদি 2% ট্যাক্স নেটও বাড়ে, আমার কিন্তু ট্যাক্স ওনারা 50% কমায় দিতে পারেন। কারণ ট্যাক্স নেট ইজ দি বিগেস্ট চ্যালেঞ্জ, এবং আমরা উই আর ওয়ার্কিং যে কীভাবে আমরা এইটা একসঙ্গে কাজ করে ট্যাক্স নেটটা বাড়াতে পারি। দ্যাটস ওয়াই আমাদের যেটা আমরা বলেছি, ইফ উই ক্যান বি আ পার্ট অফ দিস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বাংলাদেশে, যেটা অন্য দেশে আছে, আমাদের কিন্তু পাকিস্তানে আছে, আমাদের ইউক্রেনে আছে, তো ওরা কিন্তু দে আর ডুইং ভেরি ওয়েল। এবং ইনফ্যাক্ট যেটা আমরা দেখেছি যে পাকিস্তানে কিন্তু ট্যাক্স নেট বেড়েছে গত 2-3 বছরে, আফটার দে হ্যাভ ইন্ট্রোডিউসড ডিজিটাল ব্যাঙ্ক, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু দি অপারেটার্স। সো আমার মনে হয় দিস ইজ সামথিং দ্যাট উই আর ওয়ার্কিং অন, যে কীভাবে ওইটা হলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু ট্যাক্সটা ওনারা কিন্তু দ্বিধাবোধ করতো না। যেমন সত্যি আমাদের এখন কিন্তু এই ট্যাক্স জিডিপির জন্য যখন উনি বলেন আমরা কী করবো, মানে আমাদের কিন্তু খারাপ লাগে যে আচ্ছা ঠিক আছে কী করা যায়। সো দিস ইজ ওয়ান। অন টপ অফ দ্যাট বাংলালিংক যেটা এখন চিন্তা করছে যে অফকোর্স এআই যেটা এখন আসছে, ডিজিটাল ডিভিডেন্ড কিন্তু আমরা যখন এসেছিলাম বাংলালিংকে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি উই কেম ইন ভেরি এগ্রেসিভলি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানেন না, আপনারা যখন ছিলেন 2007-এ, আমরা কিন্তু খুব এগ্রেসিভলি এসেছিলাম। দাম কিন্তু আমাদের জন্য অনেকে দাম কমিয়েছে। ডিজিটাল ডিভিডেন্ডে উই প্লে এ বিগ পার্ট, যাতে মানুষ সবার কাছে যাতে মোবাইল ফোন থাকে পড়ে। এখন নেক্সট হচ্ছে ডিজিটাল সার্ভিসেস বা এআই কিন্তু ইজ ভেরি গুড, কিন্তু আবার এআই কিন্তু ডিজিটাল ডিভাইডটা আরও বাড়াতে পারে যদি আমাদের সবাই যদি এর মধ্যে না আসে। শুধুই যদি শহরের লোকরা এআই ইউজ করে এবং বাইরে যদি ইউজ না করে, দে উইল ফল বিহাইন্ড, এবং ওইটা কিন্তু আরও খারাপ হবে। সো হোয়াট উই আর ওয়ান্টিং টু ডু যে হাউ ক্যান উই অলসো এডুকেট বাংলাদেশি পিপল আউটসাইডও, যে হাউ টু ইউজ এআই, হাউ টু যাতে ওরা পিছিয়ে না পড়ে। আমরা আমাদের কিছু অ্যাপও ডেভেলপ করেছি, সিম্পল অ্যাপস। আমাদের একটা আছে রাইজ বলে, ওখানে কিন্তু তারা সিম্পল এআই, চ্যাট জিপিটি, তারপর এগুলি সব ইউজ করতে পারে, যে হাউ টু ইউজ প্রপারলি। তো এগুলি কিন্তু আমরা করছি, এবং দিস ইজ ওয়্যার উই উড লাইক টু বি আ পার্ট, যে অ্যাকচুয়ালি বাংলাদেশ গ্রো করলে আমরা গ্রো করবো। আমরা তো মানে যদিও বাংলাদেশ যদি পিছিয়ে যায়, অফকোর্স আমাদের কিন্তু সবাই পিছিয়ে যাবে। সো দিস ইজ ওয়্যার উই সি যে আমাদেরকে ডিজিটাল ডিভাইডটা যাতে কোনো রকমেই যাতে বেশি না হয়, এবং আমরা কিন্তু নেক্সট স্টেপটা যাতে বাংলাদেশে যাতে আবার মনে করেন ডিজিটাল ব্যাঙ্কিংও হলো, আমাকে রেমিটেন্সও কিন্তু আমাদের কাছে আরও বেশি আসতে পারে, আমরা ট্রাস্টেড। আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম, যে আমরা যেহেতু মাল্টি ন্যাশনাল অপারেটর, উই হ্যাভ ভেরি robust cybersecurity system, so কারণ আমরা বিভিন্ন দেশে আমাদের কাজ করতে হচ্ছে। Here also I think we can play a part with the government, যে আমাদের এক্সপিরিয়েন্সটা cybersecurity আমরা কিভাবে কাজ করছি, maybe in all other sectors also the same can be done. So this is something যে we all have to work together, এবং why not use us as the multinational companies to be working together with the government, কারণ we have to work together. জি, অবশ্যই সবাই সঙ্গে সবাইকেই কাজ করতে হবে। আমাকে এই প্রজেক্টে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন একুশের রাত। আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আমি পর্যায়ে রেহান ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা বলছিলাম শুরুতে আমাদের নাম ছিল যে সব বদলে দেবে এআই, তাইমুর ভাইও শুরু করেছেন এআই দিয়ে। আমি এই পর্যায়ে আপনার কাছে এআই সম্পর্কে জানতে চাই, এআই কি আসলে সব বদলে দেবে, বা এআই ব্যাপারে আমাদের প্রস্তুতি বা আমাদের উদ্দেশ্য কি? বিং অ্যান ইঞ্জিনিয়ার, আমি আপনার
ট্যাগলাইনের সাথে একটু দ্বিমত প্রকাশ করছি রেসপেক্টফুলি। AI will improve and help us do things very differently, but সব কিছু বদলে দেবে এটা বোধহয় ঠিক নয়। আমি আপনার সারাদিন বিভিন্ন AI tools, whether ChatGPT, Claude, Grok, Gemini, I use different tool, এবং ধরেন আমি আপনার গত 3 মাসে আমি নিজের কথা বলি, আমি 4-5টা যে AI টুল করি সবগুলোকে জিজ্ঞেস করছি যে how should you think of what should be our strategy for ICT and telecom sector in Bangladesh, and বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন উত্তর দেয়। আপনি AI কে জিজ্ঞেস করছেন? জি, আমি AI কে জিজ্ঞেস, ইভেন কালকে রাত্রেও আমি আপনার, আজকে সকালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ডে ছিল, সো আই ওয়াজ থিংকিং যে হোয়াট শুড বি আওয়ার পলিসি অ্যান্ড হোয়াট ইট ইজ, এবং আমরা সবার সাথে কাজ করে একটা জিনিস দাঁড় করাইছি। আই আস্ক দ্য সেম কোশ্চেন আমি 4টা ডিফারেন্ট প্ল্যাটফর্মে যে হোয়াট শুড বি আওয়ার পলিসি, হাউ শুড ইউ থিঙ্ক অফ 5-year goal, 10-year goal, এবং 4টা প্ল্যাটফর্ম আমি যে 4টা সাধারণত আপনার ইউজ করি give different answer, probably 80-90% similar, and then each of them has 10%. It helped me যে আপনার অনেক সময় কি এটা ভিজুয়ালাইজ করতে হেল্প করে, অনেক সময় একটা ডেটা পয়েন্ট আপনি হয়তো চিন্তা করছেন না, সেটা আপনাকে বলছে যে ওকে ইউ অলসো নিড টু থিঙ্ক অফ দিস থিং। আমি একটা সিম্পল আপনাকে উদাহরণ দিই যে আমাদের ICT and telecom policy, আমরা as we move forward, we're thinking 3 layer as a critical. Number 1, connectivity layer. Number 2, one citizen, one ID, one digital wallet, and AI enabled Bangladesh. ChatGPT, Claude, আমি যখন করছিলাম, Claude says that you should also think about tax modernization and also job creation. So job creationটা আমাদের AI enabled বাংলাদেশের মধ্যে ছিল, and then মানে I talked এবং I asked question, Claude replied, and so আমি আপনার এই জন্য উদাহরণ দিচ্ছি যে ধরেন আমরা যদি গুগল সার্চের কথা চিন্তা করি গত 20 বছরে, ইট ওয়াজ মোর ওয়ান ওয়ে, যে আপনি একটা জিনিস সার্চ করছেন, সে রিপ্লাই দিল। ইট ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ইন্টারাক্ট উইথ ইউ। নাও আমি যদি একটা সিম্পলেস্ট টার্মে, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস আই ক্যান ডু, বাট আমি সিম্পলেস্ট টার্মে যদি এজেন্টিক এআই এর কথা চিন্তা করি, আমি একটা লিখেছি দিস ইজ হোয়াট আই এম থিঙ্কিং and tell me where is right or wrong, or where I can add more value. It can engage in a conversation. আমি আপনার at least আধা ঘন্টা I had a question and answer. I asked question, AI give me answer and this thing. So AI, how I believe, মানে what I feel যে AI is a huge opportunity for Bangladesh. আমি এই কথাটা কেন বলছি, যে ধরেন গত 15 থেকে 20 বছর যদি আপনি চিন্তা করেন, অনেক কিছু আমরা টেকনোলজি অ্যাডাপ্ট করেছি, আমরা টেকনোলজি অনেক কিছু কিন্তু অ্যাডাপ্ট করি নাই কিংবা একটু পিছিয়ে পড়েছি বিভিন্ন ক্ষেত্রে। AI gave us this opportunity যে গত 10-15-20 বছরে যেগুলো ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি, যেগুলো টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আমরা অ্যাডাপ্ট করি নাই, we can live for all them. We can train our, আমি গতকালকে আপনার একটা মাধ্যমিক অ্যান্ড আপনার খুদে বিজ্ঞান যে সাইবার সিকিউরিটি এআই এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় গিয়েছিলাম, অ্যান্ড আই সেড দ্য সেম থিং, যে আমি কিছু স্কুলের ছেলেমেয়েদের কথা বলছিলাম, অ্যান্ড আই ওয়াজ সুপার ইমপ্রেস যে তাদের প্রোগ্রামিং, তাদের সাইবার সিকিউরিটি যে জ্ঞান, তারা এআই টুল যেভাবে ইউজ করছে, এই জিনিসটাই যদি তারা ধরে রাখে, উই ক্যান লিভ ফর লট অফ ডিফিসিয়েন্সি হোয়াট উই হ্যাভ, এবং এই young ছাত্রছাত্রীরাই কিন্তু can take our country in a whole different height. So AI, how I see is that it's not a threat or it will not change anything. It will help us live for a lot of deficiency what we have and establish ourselves to be one of the most technologically advanced country. We had a unique opportunity. We have to have the right policy. আমাদের ছাত্রছাত্রী, ইয়াং এন্টারপ্রেনার, ইনোভেটরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। গভর্নমেন্ট, আপনার মোবাইল অপারেটর, ফিক্স নেওয়া, উই হ্যাভ টু প্লে আওয়ার রোল। বাট আগামী 5 বছরের মধ্যে আমরা যদি উইথ রাইট পলিসি অ্যান্ড রাইট প্ল্যান নিয়ে আগাতে পারি, উই কুড বি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড ডিজিটাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আই ফান্ডামেন্টালি বিলিভ দ্যাট। জি, রেহান ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন আমি তাইমুর ভাইয়ের কাছে যাওয়ার আগে করতে চাই, যেটি হচ্ছে যে এআই সম্পর্কে, এআই নিয়ে অপব্যবহার নিয়ে আমরা প্রচুর কথা শুনি।
অনেক সময় দেখা যায় যে বলার পরে বলছে যে আমি করিনি, এটা এআই দিয়ে করানো হয়েছে। এই বিষয়গুলো ডিটেক্ট করার কোনো উপায় আছে কি টেকনোলজিক্যাল? জি, যে কোনো ভালো জিনিসের পজিটিভ নেগেটিভ মানে এভরি কয়েন হ্যাজ টু সাইড। যেমন ইন্টারনেটের অনেক ভালো দিক, ইন্টারনেট হেল্প দ্য হোল ইকোনমি, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এআইরও there is a good thing and there will be bad thing. What's important যে আপনার এটা আমরা কি করে গভর্ন করব। আপনি যেমন SMS এর কথা বলছিলেন, তেমন ভাবে বললেন যে ওনার মায়ের কাছে যেরকম SMS, এরকম ঘটনা কিন্তু টেকনোলজি যখন ডেভেলপ হয় তখন সাম পজিটিভ, দেয়ার ইজ অলওয়েজ সাম নেগেটিভ। এটা আগেও ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। হোয়াটস ইম্পর্টেন্ট হলো যে আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা কীভাবে তৈরি করি, আমরা কি করে আমাদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে পারবো, আমরা আন্ডার এজ চিলড্রেন 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে আমরা কি করে প্রোটেক্ট করতে পারবো, কি করে গাইড করতে পারবো। হ্যাঁ, উই ওয়ান্ট দেম টু লার্ন এআই, বাট উই অলসো ওয়ান্ট টু প্রোটেক্ট দেম, যে তারা যেন এমন কিছুতে এক্সপোজ না হয় যেটা তাদের এক্সপোজ হওয়া উচিত না। সো এই জিনিসটা আপনার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেগুলেটরি অব্লিগেশন আছে। হোয়াট আই মিন বাই দ্যাট, আমি যদি কারেন্টলি আপনার BTRC as a regulatory agency has the oversight, but there are things BTRC can do, there are things BTRC cannot do. আমি যদি এখন ধরেন there are certain things I want ChatGPT or Claude or any other tech platform to implement, BTRC has to work with them, so we can protect our children or adults. So এই জায়গাটায় আপনার যে AI a negative side, or how we can protect different part of the population from আপনার কোনো wrongdoings or bad things, আমাদের regulatory agency and the international platform provider, those who are really ধরেন আপনি যদি গত 30 বছর দেখেন প্রত্যেকটা টেকনোলজি সেক্টরে there is always 2 to 3 big player. সার্চে প্রথমে আজ থেকে বহু আগে আপনার লাইকস ছিল, MSN ছিল, তারপরে ইয়াহু, তারপরে গুগল, বাট নাও এখন 2টা প্লেয়ার। আপনি যদি মেল সিস্টেমে দেখেন, আপনি এভরি সেক্টর ইন টেকনোলজি দেয়ার ইজ 2-3 বিগ প্লেয়ার। এআইতেও এরকম হবে আপনার। হোয়াটস ইম্পর্টেন্ট যে আমাদের ন্যাশনাল রেগুলেটরি অথরিটি ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল অথরিটি টু প্রোটেক্ট দ্য পিপল। জি, চমৎকার আপনার কথা শুনছিলাম রেহান ভাই। আমি তাইমুর ভাইয়ের কাছে আসতেছি, এআই কিভাবে আমরা সামলাতে পারি, এটা আপনার কাছে একটা জিনিস যেটা রেহান ভাই বলেন যে এআই কিন্তু ইট স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট আমরা যেটা বলি বা আমাদের গ্রুপ সিও যে বলি, ইটস নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস অ্যাকচুয়ালি অগমেন্টেড ইন্টেলিজেন্স। মানে বেসিক্যালি হোয়াট ইজ ইট, আমাদের অলরেডি উই হ্যাভ সাম ইন্টেলিজেন্স, ইট হেল্পস ইউ অগমেন্টেড। মানে এআই কীভাবে হয়, ইটস অ্যাকচুয়ালি মেড বাই ডেটা গিভেন বাই অল হিউম্যান বিংস, যারা ইন্টারনেটে ঢুকেছে, বিভিন্ন তথ্য দিয়েছে, ওইখান থেকে কিন্তু এআই সব ডেটা বের করছে, তার সোর্সগুলো ওই জায়গাগুলো থেকে। এক্স্যাক্টলি, ইটস নট যে এআই ইজ মেকিং দেমসেলভস, সোর্সগুলো ইউজ করছে। তো ইটস অ্যাকচুয়ালি ডান বাই হিউম্যান বিংস। এখন দেয়ার আই থিঙ্ক উই নিড টু, আমরাও কিন্তু উই হ্যাভ টু বি এ পার্ট অফ দোজ দ্যাট গিভিং দোজ ইনপুটস, যেটা রেহান ভাই বললেন যে যারা ছোটো বাচ্চারা যে স্কুলের, দে ক্যান অ্যাকচুয়ালি গিভ দোজ ইনপুটস সো দ্যাট এআই অলসো ক্যাপচার্স আওয়ার ইনপুটস। কারণ এটা কিন্তু না তো হোয়াট এআই যেটা হবে, দেখা যাবে যে ইটস গোয়িং টু হ্যাভ সাম ওয়েস্টার্ন সাইডের সব ইন্টেলিজেন্স বা সব ইনফরমেশন আমরা নিচ্ছি। ইট মে নট বি দি রিকোয়ারমেন্ট ফর আস, যেটা ওয়েস্ট চাচ্ছে অর ইস্ট চাচ্ছে, মেবি ইটস নট দ্য সেম ফর আস। সো আমরাও কিন্তু ডেটাটা উই অলসো হ্যাভ টু বি পার্ট, যে কীভাবে আমাদের ইনপুটসটাও যাতে এআইতে ইনক্লুড করা যায়। আই থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট আই থিঙ্ক উই অল নিড টু, LLM আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল যেটা করতে চাচ্ছি, আমাদের বাংলাতেও যাতে থাকতে পারে এবং আমাদের ইনপুটসটাও যাতে থাকতে পারে এআই মডেলে। সো দ্যাটস সামথিং দ্যাট আই থিঙ্ক উই শুড বি ওয়ার্কিং টুগেদার। আমাদের যেমন আরেকটা যেটা বলি যে ইন ইয়োর ওন কান্ট্রি ইউ কিপ দ্য ডেটা সভরেন ফর ইয়োর সেলফ, বিকজ দ্যাট হ্যাজ টু বি প্রোটেক্টেড। কিন্তু আমাদের ডেটা যাতে আমাদের কাছে থাকে এবং আমরা যাতে মেবি আর এআই প্ল্যাটফর্ম ফর বাংলাদেশ, that's something that we can all work together. This is one. আরেকটা হচ্ছে যে AI again
উই নিড টু রিয়েলি সি যে এআই ইউজ করে আমাদের যেটা হাউ ক্যান উই লিপ ফ্রগ, আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু হিউজ পপুলেশন, আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, উই হ্যাভ আ ভেরি এডুকেটেড পপুলেশন, 76% কিন্তু আর এডুকেটেড ইন বাংলাদেশ, আমরা প্রায় 50% বিলো 30, সো হোয়াট ডু ইউ ডু উইথ ইট, এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ। সো হাউ ক্যান উই ইউজ দিস নাও, এটা একটা অপরচুনিটি আসছে এআই, ইনস্টেড অফ আমাদের কিন্তু সবসময় এক্সপোর্ট করেছি লেবার বেসড, কনস্ট্রাকশন বেসড, সো আমাদের কিন্তু একটা ওয়ান বিগ অ্যাডভান্টেজ যেটা আমরা যেটা দেখেছি, আমাদের অ্যাকসেন্ট যদি আমি বলি, ইংলিশে যখন আমরা বলি, ইটস বেটার দেন অনেক আদার, আমি যদি আমার প্রতিবেশী দেশ থেকে বা আমাদের, সো দে আর উই অ্যান্ড আমার ইন্টেলিজেন্স ইজ অলসো ভেরি গুড। In fact, Bengal was the most intelligent people in the subcontinent. So, amra kintu one of the part of that. So, how AI kintu now we can use really our brain, our intelligence to next level tate amader jawar jonno. I'm very excited. Onek opportunities amader ache using our people. I think that's something that from Banglalink's point of view, we are trying to see jemon education, agriculture, health, AI will all help us to make increase efficiency. It's not just going to replace people. আমরা আরো এফিশিয়েন্ট হতে পারবো। সো দিস ইজ হোয়াট উই থিঙ্ক। আমি যদি এডুকেশন যদি বলি, এআই দিয়ে যদি আমি এখন ঢাকার একজন টিচার কিন্তু সব জায়গায় পড়াতে পারে না, সো ওয়াই ডোন্ট ওনার পুরাটা জিনিস যদি এআইতে চলে আসে এবং ওইটা সেম জিনিসটা সবাইকে দেখানো যাবে থ্রু আউট দি কান্ট্রি। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। হেলথ কেয়ার, মানে এআই ক্যান ডু সো মেনি থিংস, বাইরের একটা ডাক্তার ও যা করছে আমরা এখানে কপি করতে পারবো। সো দিস আর ফ্যান্টাস্টিক অপরচুনিটিস দ্যাট উই হ্যাভ, এবং হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার সেলভস এআইতে। আই থিঙ্ক দিস ইজ সামথিং যে আই থিঙ্ক উই ক্যান ডু লটস অফ থিংস। জি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আপনারা সবাই হোপফুলি উইল অ্যাপ্রিশিয়েট যে আমাদের ইয়াং জেনারেশনের পাওয়ার এবং এআই এর ব্যবহার করে কি করে করতে হবে, কি করে মানে উই ক্যান চেঞ্জ থিংস মিনিংফুলি। আমি আপনার 4-5 সপ্তাহ আগে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছিলাম যে আইসিটি ইনোভেশন ল্যাব প্রজেক্ট দেখতে। সো ডিফারেন্ট গ্রুপ ওয়াজ প্রেজেন্টিং যে তাদের ইনোভেশন ল্যাব প্রেজেন্ট করছে। সো আই মেট উইথ এ গ্রুপ কল চর্চা.com। 3 জন ছাত্র, তারা এখন 3rd ইয়ারের ছাত্র রুয়েটের। সো তারা 3rd ইয়ারে যখন ওনারা অ্যাডমিশন টেস্ট দিতে আসছিলেন, তখন ওনারা যে অ্যাডমিশন টেস্টের সময় দে ফেল যে যদি কোনো অ্যাপ থাকতো কিংবা ওয়েবসাইট থাকতো যেখানে তারা অ্যাডমিশন টেস্ট আপনার প্র্যাকটিস করতে পারে, কিংবা একজন বন্ধু আরেকজনের সাথে মানে দে ক্যান কম্পিট উইথ দ্য কোয়েশ্চেন। সো দে স্টার্টেড জাস্ট ফ্রম অ্যাডমিশন টেস্ট টাইম। তারা এখন চর্চা.com, ইটস এ প্ল্যাটফর্ম, ইটস এ অ্যাপ, এবং তারা শুরু করেছিল আপনার তাদের মানে ঠিক রুয়েটে পরীক্ষা দেওয়ার আগে। Now there are 70 people company, 70 engineers, class 3 থেকে আপনার BCS পর্যন্ত, আপনি SSC, HSC, class any subjecter, you can go and you can choose, এবং you can just practice যে আপনার যে কোনো চ্যাপ্টার, যে কোনো পরীক্ষা, যে কোনো you can practice. What fascinated me যে আপনার just 2 বছরে how far they went. Not only their মানে আমি আপনার ওনাদের অ্যাপ ইউজ করে I was really personally very impressed, and I felt যে আমাদের একটা প্ল্যান আছে যে one teacher one tab. সো আমি ওনাদেরকে ডাকছিলাম ঢাকাতে যে to introduce মাহাদি আমিন ভাই who is looking after that, যে ওনাদেরকে। So I explained them যে এরকম one series or one tab, what can you do. ওনাদের সাথে আমার এখনো মনে আছে, আমি বৃহস্পতিবার মিটিং করেছিলাম, আমি বললাম যে আপনারা সানডেতে আসেন। What they did, they showed and they created a teacher's module using AI. Amazing. So একজন টিচার একটা চ্যাপ্টার চুজ করতে পারে, ধরেন ম্যাথামেটিক্সে আমি চ্যাপ্টার 2, জাস্ট আপনি কাট অ্যান্ড পেস্ট করলেন, কিংবা আপনি টুলসেই জাস্ট বলে দিলেন যে এই চ্যাপ্টারে উইদিন লেস দ্যান 30 সেকেন্ড ইট ক্রিয়েটেড যে উনি কী করে কী পড়াবেন ক্লাসে, কি টেস্ট নেবেন, কি কুইজ নিতে পারেন, কি হোমওয়ার্ক দেবেন, এভরিথিং ইউজিং এআই। সো দে রিয়েলি শোড মি ডেমনস্ট্রেশন ওভার দ্য উইকেন্ড, দে ওয়ার্ক টুগেদার, এবং সানডেতে ওর মানডেতে ওনারা অফিসে এসে দে শোড টু মাদি ভাই অ্যান্ড আই যে একটা টিচারের জন্য, এনি টিচার, আপনি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত ক্যান চুজ এ সাবজেক্ট অ্যান্ড সে দ্য চ্যাপ্টার নাম্বার, and less than 30 seconds, here's the whole thing যে
আপনি কি পড়াবেন, অ্যাটেন্ডেন্স নেবেন, কুইজ নেবেন, হোমওয়ার্ক দিবেন, কি পরীক্ষা দিবেন। সো দিস ইজ হাউ পাওয়ারফুল ইট ইজ। এবং আমাদের দেশের থার্ড ইয়ারের ওয়েটের স্টুডেন্ট ডেভেলপ দিস থিং। So this is why I say যে আপনার I really feel very positive, very upbeat যে ইয়াং জেনারেশনদেরকে এবং আমি ওনাদের সাথে কথা বললাম যে দেখেন আপনারা I asked them যে what is the best tool in the world, যে মানে ইংলিশ মিডিয়ামে এই টাইপের টুল কি আছে। ওনারা অলরেডি রিসার্চ করেছে যে ইংল্যান্ডে একটা কোম্পানি আছে দিস থিং। আই সেড ইংল্যান্ডে যদি এই টুল থাকে এবং দিস ইজ দ্য বেস্ট টুল ইন দ্য ওয়ার্ল্ড, ইটস এ পাবলিকলি ট্রেডেড কোম্পানি, ওয়াই ক্যান্ট ইউ ডু ইট। ওনারা বললো ভাই, আমি বললাম কতদিন লাগবে, অ্যান্ড দে সেড ভাই 6 মাস সময় দেন আমাদেরকে, উইল ডু ইট ইনশাল্লাহ। সো দিস মাইন্ডসেট ইজ ক্রিটিক্যাল যে রাজশাহীতে বসে থার্ড ইয়ারের স্টুডেন্ট ক্যান থিঙ্ক দ্যাট this is the best global company in England and in 6 months we can build something এবং তাদেরকে equally good or better and we can beat them. That confidence, that conviction, that capability is AI is giving us. So it's a huge opportunity for us. ঠিক আপনি বলছিলেন যে এসডিজি এভাবেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন আসলে সম্ভব প্রযুক্তিগত। আমি তাইমুর ভাইয়ের কাছে আসতে চাই। তাইমুর ভাই, প্রথমেই সার্ভিস নিয়ে কথা বলছিলেন রেহান ভাই যে আমরা সার্ভিসের দিক দিয়ে অনেক পিছিয়ে না। সেবা ব্যবস্থাপনার ক্ষেত্রে কি উদ্যোগ আছে আপনাদের আসলে? অভিযোগের ক্ষেত্রে যে অভিযোগগুলো হয় সেই ব্যবস্থাপনাগুলোকে আরও কিভাবে ভালো করা? অফকোর্স এটা কিন্তু মানে কাস্টমার খুশি না থাকলে আমরা উই আর নট দেয়ার। সো দ্যাটস ওয়াই আমরা যেটা সবসময় চেষ্টা করি যে আমাদের অফকোর্স আমাদের যে অ্যাপ আছে ওখানে যে কোনো কমপ্লেন হলে আমরা উই টেক কেয়ার অফ ইট উইদিন আ পার্টিকুলার টাইম। আমাদের কল সেন্টার্স আছে। তারপর হোয়াট উই আর অলসো অ্যাকচুয়ালি ইউজিং নাও এআই, আমাদের টুলস। এখন কিন্তু নেটওয়ার্কটাও এআই অনেক ইউজ করা হচ্ছে, যেখানে আমরা দেখি যে কোনো প্রবলেম হচ্ছে মানে এআই অ্যাকচুয়ালি ডিটেক্টস যে এসব জায়গায় প্রবলেম হচ্ছে অ্যান্ড ইট ক্যান অ্যাকচুয়ালি ফিক্স ইট। মানে দিজ আর দি স্টেপস হোয়াট উই আর ডুইং। আর আমরা হচ্ছে হোয়াটস নেক্সট হচ্ছে যে আমরা কিন্তু শুধু কানেক্টিভিটি না, নাও উই আর গোয়িং টু দি ডিজিটাল আদার সার্ভিসেস। সো ওইখানেও যাতে মানুষ যাতে দে আর হ্যাপি উইথ আস। আমরা যেমন ফর এক্সাম্পল টফি আমাদের আছে, তারপর আমাদের অ্যাপ যেটা চালাচ্ছি, নেক্সট যদি আমরা পিএসপি এমএফএস এইগুলি যদি পাই, উই হ্যাভ টু বি হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ একটা হোলিস্টিক গুড সার্ভিস, যাতে একটা মানুষ যাতে স্টিকিনেস যাতে বাড়ে। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর আস অ্যাজ এ মোবাইল অপারেটর, যে আমাদের সঙ্গে থাকবে কেন, রাইট? শুধু তো কানেক্টিভিটির জন্য না, এবং কোয়ালিটি অফকোর্স দ্যাটস নাম্বার ওয়ান। কোয়ালিটির জন্য আমরা যেটা চেষ্টা করছি অফকোর্স স্পেকট্রাম, আমরা চেষ্টা করছি আরেকটু কিছু স্পেকট্রাম নিতে। ফাইবারাইজেশন যেটা রেহান ভাই বলেন, দিস ইজ আ মাস্ট। আপনি যতই স্পেকট্রাম নেই, কিন্তু আমার ফাইবার ইজ দি বেস্ট পসিবল টু গিভ স্পিড অ্যান্ড টু গিভ হাই স্পিড। ওইখানে আমার ফাইবারাইজেশন অনেক আমার কাজ আছে। আমরা অলরেডি বাংলালিংক আমি যদি বলি অপারেটর, আমরা অনেক এখন আমরা ইনভেস্ট করতে হবে ফাইবারাইজেশন, বিশেষ করে যদি 5G তে যাই, ফাইবারাইজেশন মাস্ট। আমার ওই মাইক্রোওয়েভ দিয়ে এটা হবে না। সো ফাইবারাইজেশন মাস্ট। ওইটা আমরা কীভাবে করতে পারি, আমরা কি আরেকটু শেয়ার করতে পারি কিনা যাদের ফাইবার আছে একসঙ্গে, ওই শেয়ারিং যদি একটু করতে পারি তাহলে খুব ভালো হবে। আর যেটা 5G করলে যেটা হবে কি, কিছুক্ষণ পরপর কিন্তু বেস স্টেশন লাগবে। এটাকে আগের মতন যেমন আমার 200-300 মিটার দূরে থাকলে হবে, এখন কিন্তু হবে না, আরও কাছাকাছি থাকতে হবে। সো ওইখানেও যদি শেয়ার করতে পারি, আমরা যদি মালয়েশিয়াতে যেটা হচ্ছে, বেশ কিছু দেশে শেয়ার করছে একটা নেটওয়ার্কে, কিন্তু বিভিন্ন সার্ভিস, হু গিভস দ্য বেস্ট সার্ভিস, ওইখানে মানুষ আসে। সো নেটওয়ার্ক কিন্তু বলতে গেলে আর কিছু এত পিছনে থাকে, নোবডি নোজ হু ইজ গিভিং দ্য বেস্ট সার্ভিস। সো ওইটাই কিন্তু আমাদের সার্ভিস ইজ আ মাস্ট। আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে সার্ভিস। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখন আমাদের লোগো চেঞ্জ করেছি, লাইক নাও একটু হার্টের মতন দেখছেন তো, ইটস ফর কেয়ারিং। ইটস মানে বেসিক্যালি উই কেয়ার, মানে কেয়ার। এটা যদি সত্যি সত্যি আমরা যদি নাও উই হ্যাভ টু ডেমনস্ট্রেট যে ইয়েস উই কেয়ার। আই থিঙ্ক দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু। থ্যাংক ইউ। আমি শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, রেহান ভাইয়ের বক্তব্য দিয়ে শেষ করতে চাই। টেলিযোগাযোগ দিবস আমরা পার করলাম, সেই সামনের ভবিষ্যৎটা আসলে কি হতে পারে, কেমন দেখতে পারেন, সেই বিষয়ে আপনার মেসেজটা কি থাকবে, সেটা দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। It's very important যে we set our North Star, যে আমরা আগামী 5 বছরে কি করতে চাই, আগামী 10 বছরে কি অ্যাচিভ করতে চাই। আমি আপনার শুরুতে যেটা বলেছিলাম, আমি সেটাতে শেষ করতে চাই যে আমরা এই মুহূর্তে পৃথিবীর
top 20 country from subscriber. We want to be top 20 country in digital economy within next 5 years, and we want to be top 10 country in the world within next 10 years. কেন আমি এটা বলছি সেটাও আমি আমাদের কারেন্ট জিডিপি অ্যানুয়াল জিডিপি is around 510 billion, around $500 billion. আমরা যদি নেক্সট বছরগুলোতে 5 to 6% জিডিপি গ্রোথ ধরে রাখতে পারি and we can excel, we could be $1 trillion economy before 2035. And if we hit the $1 trillion economy, we would be the top 10 economy in the world. আমাদের দেশের জনসংখ্যার মিডিয়ান এজ হলো 27 to 28. We have a young population, a talented, hardworking population. When আমরা যখন $1 trillion economy, when we are top 10 economy in the world, we don't have to go to the world will come to us. এবং আমরা যদি আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা বিভিন্ন কিছু ডিসকাস করলাম, আপনার আমাদেরকে ট্যাক্স রিফর্ম করতে হবে, আমাদেরকে ফাইবার বিল করতে হবে, আমাদেরকে স্পেকট্রাম ইউটিলাইজ করতে হবে, আমাদের ইয়াং পপুলেশন যারা ইনোভেটার্স, যারা এন্টারপ্রেনার্স, তাদেরকে গভর্নমেন্টের সাইড থেকে, প্রাইভেট সাইড থেকে প্রপার সাপোর্ট দিতে হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম তৈরি করি, ধরেন গার্মেন্ট সেক্টর গত 30 থেকে 40 বছর আমাদের দেশের জন্য যে কন্ট্রিবিউট করেছে, there is no reason why electronic sector cannot become like that. So আমরা যদি ইলেকট্রনিক সেক্টরকে প্রপার সাপোর্ট, প্রপার ইনসেন্টিভ আমরা দিতে পারি, আমরা যদি হোলিস্টিকলি চিন্তা করি, there is no reason যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে will become a global hub in next 5 to 10 years. When it comes to digital economy, we will be the top 10 country in the world. When it comes to network and capability, we could be a top 10 country in the world. So আগামী 5 থেকে 10 বছর we can completely change the paradigm of digital industry, the ICT and telecom, and the digital economy, and that will directly impact our national economy. এবং we are very hopeful. It will be a long journey. There will be a lot of challenges, but Honorable Prime Minister, উনি যে vision, the bold and visionary যে vision and manifesto he published, we are committed to work hard to implement it. এবং আমরা যদি এটা implement করতে পারি, there is no reason why we cannot achieve this. একেবারেই যে আমরা সেই ভিশনের বাস্তবায়ন দেখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নের বাস্তবায়ন ঘটবে, আমরা সেই আশাই করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন একুশে টেলিভিশনের পক্ষ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। তাইমুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।